গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন নৃপেন্দ্রনাথ রায়চৌধুরীর অপূর্ণ। সন্ধ্যা সবেমাত্র উত্তীর্ণ হইয়া গিয়াছে। গড়িয়াহাট রোডের যে অংশটা লেকের দিকে গিয়াছে, উহার সবগুলি আলো তখনও জ্বালা হয় নাই। বাতিওয়ালা মই ঘাড়ে করিয়া ব্যস্তভাবে এদিক ওদিক ছুটাছুটি করিতেছে। সেই আলো আঁধারের আবছায়ায় ঢাকা পথ দিয়া প্রদোষ ধীরে ধীরে বালিগঞ্জের দিকে অগ্রসর হইতেছিল। নানা কথা ভাবিতে ভাবিতে সে পথ চলিতেছিল। লেকের তীরবর্তী বৌদ্ধ মন্দিরের সন্ধ্যারতি তখনও শেষ হয় নাই। মধ্যে মধ্যে গুরুগম্ভীর বাদ্যধ্বনি আসিয়া তাহার চিন্তা স্রোতে বাধা জন্মাইতেছিল। আজ তাহাদের অফিসের ছুটি হইয়াছে। রাত্রির গাড়িতে গেলে সে খুব ভোরেই বাড়ি পৌঁছিতে পারে, কিন্তু স্টেশনের ভিড়ের কথা মনে হইতেই তাহার উৎসাহ কমিয়া আসিল। অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করিয়াও রেল কোম্পানি পূজার ভিড় সামলাইতে পারিতেছে না। রাত্রি প্রভাত হইলেই মহাষষ্ঠী। আপন জনের সমাগম সম্ভাবনায় বাঙালি নরনারীর চিত্ত উন্মুখ হইয়া উঠিয়াছে। প্রবাসী বাঙালি ছুটিয়া চলিয়াছে পল্লী ভবনের অভিমুখে। বোধনের বাঁশি বাজিয়া উঠিবার সঙ্গে সঙ্গে সারা বাংলার চিত্ত মিলনের অমৃত রসে অভিষিক্ত হইয়া উঠিবে। প্রদোষ ভাবিল, সারা রাত জাগিয়া কষ্ট করিয়া যাওয়া অপেক্ষা কাল সকালের গাড়িতে যাওয়াই ভালো। সন্ধ্যার বহু পূর্বেই যখন সে বাড়িতে পৌঁছিতে পারিবে, তখন আর অত কষ্ট ভোগ করার আবশ্যক কি? মাঠের মধ্য দিয়া যে নূতন রাস্তাটি নির্মিত হইতেছে, উহা দিয়া গেলে অনেকটা পথ কম হয়। একেবারে হিন্দুস্থান পার্কের পাশ দিয়ে আসিয়া রাসবিহারী অ্যাভিনিউয়ে পড়া যায়। মোড় ঘুরিয়া প্রদোষ সেই পথই ধরিল। চারিপা চলিবার পর সে দেখিতে পাইল সম্মুখে কিছু দূরে একটি তরুণী দ্রুত পদক্ষেপে চলিয়াছে, আর তাহার পিছনে পিছনে চলিয়াছে রঙিন লুঙ্গি পরা একটা লোক। প্রদোষের সন্দেহ হইল, তরুণী হয়তো এই লোকটাকে এড়াইবার জন্যই এত দ্রুত বেগে চলিয়াছে। রাস্তার উপর একটা বড় গাছে ছায়া আসিয়া পড়িয়াছিল। মেয়েটি সেইখানে পৌঁছিতেই লুঙ্গি পরা লোকটা একেবারে তাহার গা ঘেঁষিয়া চলিয়া গেল। সংকুচিত ভাবে মেয়েটি একপাশে সরিয়া দাঁড়াইল এবং একটা বিরক্তিসূচক অস্ফুট শব্দ করিল। লোকটা কিন্তু বেশিদূর অগ্রসর না হইয়া মেয়েটির দিকে মুখ করিয়া ফিরিয়া দাঁড়াইল ও একটা অশ্লীল ভঙ্গি করিল। রুখিয়া উঠিয়া মেয়েটি বলিল, খবরদার। লোকটা কিন্তু তাহা গ্রাহ্য মাত্র না করিয়া কুৎসিত ভাবে হাসিতে হাসিতে আরো তাহার দিকে অগ্রসর হইয়া আসিল। প্রদোষের শিরায় শিরায় উষ্ণ রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল। এক ছুটে লোকটার দিকে আসিয়া কিছুমাত্র জিজ্ঞাসা না করিয়া সে হঠাৎ তাহার পিঠে জুতা সমেত এক প্রচণ্ড পদাঘাত করিল। তাল সামলাইতে না পারিয়া লোকটা তরুণীর প্রায় পায়ের কাছে হুমড়ি খাইয়া পড়িল। প্রদোষ মরিয়া হইয়া তাহার পিঠে লাথি চালাইতে লাগিল। লোকটার গায়ের ধবধবে আদ্যির পাঞ্জাবি ছিঁড়িয়া গেল। রাস্তার ঝামায় থ্যাতলাইয়া গিয়া তাহার হাত পা মুখ দিয়া রক্ত পড়িতে লাগিল। এই আকস্মিক ব্যাপারে মেয়েটি একেবারে স্তব্ধ হইয়া গিয়াছিল। হঠাৎ তাহার কণ্ঠ হইতে আবার ভীতিসূচক শব্দ বাহির হওয়ায় প্রদোষের হুঁশ হইল। মেয়েটির অঙ্গুলি নির্দেশে ঘাড় ফিরাইয়া সে দেখিল অপর এক দুর্বৃত্ত একখানা চকচকে ছোড়া হাতে লইয়া তাহার দিকে ছুটিয়া আসিতেছে। রাস্তার পাশে কতকগুলা থান ইট পড়িয়াছিল। এক মুহূর্তের মধ্যে সে একখানা ইট হাতে লইয়া দুর্বৃত্তকে লক্ষ্য করিয়া দাঁড়াইল এবং বলিল, খবরদার, এক পা এগুলে এই থান ছুঁড়ে মাথা ভেঙে দেব। লোকটা থমকিয়ে দাঁড়াইল। প্রথম লোকটা ততক্ষণে কোনো মতে উঠিয়া দাঁড়াইয়া হঠাৎ প্রদোষের হাতটা প্রাণপণে কামড়াইয়া ধরিল। অসহ্য যন্ত্রণায় প্রদোষ আর্তনাদ করিয়া উঠিল। হাতের ইট দিয়া সে সজোরে তাহার মাথায় আঘাত করিতেই লোকটা তাহাকে ছাড়িয়া দিয়া পলায়নের পথ ধরিল। গোলমাল শুনিয়া নিকটবর্তী বস্তির কতগুলি লোক সেই দিকে ছুটিয়া আসিতেই
দ্বিতীয় ব্যক্তিও ঊর্ধ্বশ্বাসে চম্পট দিল। হাতের রক্ত মুছিতে মুছিতে প্রদোষ বলিল, চলুন, কোথায় আপনাদের বাড়ি, আপনাকে পৌঁছে দিয়ে আসি। কথা বলার সঙ্গে সঙ্গেই সে মেয়েটির মুখের দিকে দৃষ্টিপাত করিল। মেয়েটির মুখখানি অতি সুন্দর, গায়ের রঙও বেশ ফর্সা, অঙ্গের সুগঠন ও পরিচ্ছদের শালীনতা তাহার স্বাস্থ্য ও সুরুচির পরিচয় প্রদান করিতেছিল। প্রদোষ মনে মনে অনুমান করিল মেয়েটির বয়স 18-র বেশি হইবে না। এই সুন্দরী তরুণীকে অবধারিত বিপদের হাত হইতে রক্ষা করিবার সুযোগ সে যে পাইয়াছে, ইহা মনে করিতেই তাহার চোখে মুখে পুলকের দীপ্তি উজ্জ্বল হইয়া উঠিল। নিস্তব্ধ তরুণীকে লক্ষ্য করিয়া সে আবার বলিল, এখানে বেশিক্ষণ থাকা বোধ করি নিরাপদের নয়, চলুন আপনাদের বাড়িতে যাওয়া যাক, আমি যতক্ষণ সঙ্গে আছি ভয়ের কোনো কারণ নেই। তরুণী চোখ তুলিয়া প্রদোষের মুখের দিকে চাহিল। তাহার এই উক্তি যে অসার বাক্যচ্ছটা মাত্র নহে, তাহার পরিচয় তো সে এই মাত্রই পাইয়াছে। সে কোনো কথা বলিল না, ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল। প্রদোষ তাহার পাশে পাশে চলিল। বড় রাস্তার উপর বৈদ্যুতিক আলোকের ঢেউ খেলিয়া যাইতেছিল। সেখানে পৌঁছিতেই তরুণীর বিহ্বলতা যেন অনেকটা কাটিয়া গেল। অতি স্নিগ্ধ ও মধুর কণ্ঠে সে বলিল, ভাগ্যে আপনি ঠিক সময়টিতে এসে পড়েছিলেন, নইলে আজ যে কি ঘটত। মেয়েটির চোখে মুখে কৃতজ্ঞতার যে সুকোমল ভাব প্রস্ফুটিত হইয়া উঠিল, তাহা লক্ষ্য করিয়া প্রদোষের সমস্ত শিরা উপশিরার মধ্যে যেন বিদ্যুৎ চমকাইতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, আজ যদি দুর্বৃত্তদের হস্তে তাহার প্রাণ যাইত, তবে তাহার সে মরণ কোনো রকমেই অসার্থক হইত না। হঠাৎ প্রদোষের হাতের দিকে দৃষ্টিপাত করিয়া তরুণী বলিল, ইস, আপনার হাত দিয়ে যে এখনো রক্ত পড়ছে, চলুন একটা ডাক্তারখানায় গিয়ে এখনই ব্যান্ডেজ বেঁধে নেওয়া যাক। রুমাল দিয়া ক্ষত স্থানটি বাঁধিতে বাঁধিতে প্রদোষ উত্তর দিল, না, তেমন বেশি কিছু হয়নি, ও রক্ত এখনই বন্ধ হয়ে যাবে। ডাক্তারখানায় এখন যাওয়ার কোনো দরকার নেই, চলুন আগে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্রদোষ লক্ষ্য করিয়া বিস্মিত হইল, বাড়ি যাওয়ার জন্য মেয়েটির যেন তত বেশি তাড়া নাই। সে অতি মন্থর পথে চলিয়াছে, আর যেন কি একটা গুরুতর বিষয়ের চিন্তা করিতেছে। প্রদোষ মনে করিল, মেয়েটি নিশ্চয়ই তাহার জীবনের মধ্যে এরূপ ঘটনার সম্মুখে এই প্রথম পড়িয়াছে। সুতরাং তাহার বিহ্বলতা যে অতিমাত্রায় অধিক হইবে, তাহাতে আর সন্দেহ কি। মেয়েটির কেশ ও বেশ হইতে একটি স্নিগ্ধ সৌরভ আসিয়া প্রদোষের চিত্তকে অস্থির করিয়া তুলিতেছিল। মনে মনে কল্পনার রঙিন জাল বুনিতে বুনিতে সে মেয়েটির পাশে পাশে চলিল। সে ভুলিয়া গেল যে এ বালিগঞ্জের পথ। দূরে একটি মন্দিরের চূড়ার পাশ দিয়া এক ফালি চাঁদ দেখা যাইতেছিল। সেই দিকে চাহিয়া ভাবিতে লাগিল, এই সুন্দরী মেয়েটি যেন উপকথার রাজকন্যা। নির্দয় দানবের পাষাণপুরী হইতে সে অতি কঠোর আয়াসে তাহাকে উদ্ধার করিয়া লইয়া আসিয়াছে। এই বড় বর্ণিনীর কম্প্র করোদ্ধৃত বড়মাল্য একান্তভাবে শুধু তাহারই প্রাপ্য। রিচি রোডের মোড়ে পৌঁছিতে মেয়েটির কথায় তাহার চমক ভাঙিল। মেয়েটি বলিল, ওই যে ফটকওয়ালা বাংলোখানা দেখা যাচ্ছে, ওইটি আমাদের বাড়ি। আমার জন্য যে ক্ষতি আজ আপনি স্বীকার করলেন, তা আমার চিরজীবন মনে থাকবে। প্রদোষের পক্ষে নিজেকে সামলানো শক্ত হইয়া উঠিল। এই সুন্দরী তরুণীর মনে তাহার কথা চিরদিনই বাঁচিয়া থাকিবে, ইহার চেয়ে কাম্য তাহার আর কি থাকিতে পারে। ভাষায় তাহার মনোভাব সে ব্যক্ত করিতে পারিল না। মেয়েটির মুখের উপর সে শুধু তাহার কোমলতা মাখানো দৃষ্টির পরশ বুলাইয়া লইল। মেয়েটি ধীরে ধীরে মুখখানি আনত করিল। চাপার কলির মতো আঙুলে শাড়ির আঁচলখানা জড়াইতে জড়াইতে মেয়েটি বলিল, যদি কিছু মনে না করেন তো একটা কথা আপনাকে বলি। প্রদোষের বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। কি জানি মেয়েটি কি কথা বলিতে চাহে। আশা ও আশঙ্কায় তাহার মন অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। কোন রকমে আত্মসংবরণ করিয়া সে বলিল, বলুন, যা আপনি বলতে চান।
আমার কাছে সংকোচ করবার আপনার কোনোই আবশ্যক নেই। শেষের কথাটায় সে নিজেই মনে মনে একটু লজ্জা অনুভব করিল। ঘটনাচক্রে এই তরুণীকে দুর্বৃত্তের কবল হইতে রক্ষা করিয়াছে বলিয়া কেবলমাত্র সেই দাবিতে এতটা ঘনিষ্ঠতা বোধ করি না দেখানোই ভালো ছিল। মেয়েটি কি বলে তাহা শুনিবার জন্য তাহার সমগ্র দেহের চেতনা যেন কানের মধ্যে আসিয়া স্থান গ্রহণ করিল। একটুখানি ইতস্তত করিয়া তরুণী অতি মৃদুস্বরে বলিল, আজকের এই ঘটনাটা আমার বাড়ির কারো কানে না যায়, এইটি আমার একান্ত ইচ্ছা। আশা করি অবস্থা বুঝে আপনি আমার অশিষ্টতা মাপ করবেন। মেয়েটি যে কি চাহে তাহা বুঝিতে প্রদোষের আর কিছুমাত্র সংশয় রহিল না। জামার হাতার যে দিকটায় রক্ত লাগিয়াছিল সেই দিকে তাহার দৃষ্টি পড়িল। এই রাত্রিকালে একজন রক্তাক্ত কলেবর অপরিচিত যুবকের সঙ্গে ঘরে ফিরিলে গৃহবাসী সকলের দৃষ্টিই যে মেয়েটির উপর পড়িবে এবং প্রশ্নবাণে সকলেই যে তাহাকে অতিষ্ঠ করিয়া তুলিবে, প্রদোষ তাহা বেশ ভালোভাবেই বুঝিতে পারিল। মুহূর্ত মাত্র পূর্বেও যে মধুর সম্ভাবনার কল্পনায় তাহার মনে রঙের নেশা ধরিয়াছিল, এক নিমেষেই তাহা টুটিয়া গেল। শরতের মেঘহীন নক্ষত্র খচিত আকাশ হইতে তাহার দৃষ্টি স্খলিত হইয়া পদতলের কঠিন মৃত্তিকার বুকে ঠিকরাইয়া পড়িল। তাহার অর্ধমলিন পরিচ্ছদ ও ধুলা কাদা মাখা তালি দেওয়া জুতা তাহাকে স্মরণ করাইয়া দিল যে সে একজন সামান্য বেতনের কেরানি মাত্র। সমস্ত দিন দারুণ পরিশ্রম করিয়া যাহাকে নিছক অন্ন বস্ত্রের জোগাড় করিতে হয়, তাহার পক্ষে এই সুবেশা সুন্দরী তরুণীর প্রেম আকাঙ্ক্ষা করা আকাশ কুসুম ছাড়া অন্য কিছুই নহে। তরুণীর ব্যাকুল দৃষ্টি প্রদোষের মুখের উপর স্থির হইয়া রহিল। প্রদোষ দেখিল সে দৃষ্টির মধ্যে আশঙ্কা ও সংকোচের কালো ছায়া আত্মপ্রকাশ করিয়াছে। যে বিপদ হইতে তরুণীকে সে এইমাত্র উদ্ধার করিয়া আনিল, তাহার আসন্ন বিপদ যেন তাহা অপেক্ষা কোনো মতেই কম নহে। কণ্ঠস্বরকে যথাসম্ভব স্বাভাবিক করিবার অভিনয় করিয়া প্রদোষ মৃদু হাসির সহিত বলিল, অর্থাৎ আমি এখান থেকেই বিদায় হই, এই তো আপনি চান? মাথা হেঁট করিয়া তরুণী আবার শাড়ির আঁচল খুঁটিতে লাগিল। প্রদোষের জিজ্ঞাসু দৃষ্টির সম্মুখে সে কিছুতেই আর মুখ তুলিতে পারিল না। প্রদোষী আবার প্রথম কথা বলিল, বেশ, তাই হবে। যান, ওই তো ফটকের দোর খোলা রয়েছে, আপনি ভেতরে যান, আমি এখান থেকেই চলে যাচ্ছি। তাহার দীর্ঘ নিঃশ্বাস তরুণীর লক্ষ্য এড়াইল না। হাত দুইটি তুলিয়া ললাট স্পর্শ করিয়া সে প্রদোষকে একটি ছোট নমস্কার জানাইল। তারপর ধীর পদক্ষেপে ফটকের মধ্যে গিয়া ঢুকিল। একটা অজানা ব্যথায় প্রদোষের বুক টনটন করিয়া উঠিল। গাড়ি বারান্দা নিচে তরুণের মৃদু পদধ্বনি মিলাইয়া যাইবার পর সে অকস্মাৎ অস্বাভাবিক গতিতে বড় রাস্তার উপর আসিয়া একখানা চলন্ত ট্রামে লাফ দিয়া উঠিয়া পড়িল। তাহার এই দুঃসাহসিক প্রচেষ্টার জন্য আরোহীদের মধ্যে কেহ কেহ তাহাকে দুই চারিটি কথা বলিলেন। কাহারও কোনো কথার উত্তর না দিয়া সে এক কোণে চুপ করিয়া বসিয়া পড়িল। মেসে আসিয়া প্রদোষ দেখিল ঘর প্রায় সবই খালি হইয়া গিয়াছে। দুই চারজন যাহারা আছেন তাহারাও ভোরের গাড়িতে যাইবেন বলিয়া তল্পি তল্পা লইয়া ব্যস্ত রহিয়াছেন। কলঘর হইতে ফিরিয়া আসিয়া সে হাতের ক্ষত স্থানটায় খানিকটা টিংচার আইডিন লাগাইয়া দিল এবং শটান গিয়া বিছানায় শুইয়া পড়িল। মেসের চাকর খাইতে যাইবার জন্য তাহাকে দুই তিনবার ডাকিতে আসিল, কিন্তু তাহার কোনো সাড়া মিলিল না। প্রদোষের ঘুমন্ত মন ততক্ষণে কল্পনার সোনালী রাজ্যে ঘুরিয়া বেড়াইতেছিল। মঞ্জরীদের বাড়ি ঢুকিতেই তাহার পিতা মিস্টার সেন জিজ্ঞাসা করিলেন, এ ছেলেটি কে রে মঞ্জু? এর জামা কাপড়েই বা এত রক্ত কেন? মঞ্জরী সংক্ষেপে তাহার সমস্ত কথা বুঝাইয়া বলিল। মিস্টার সেনের মেজাজ গরম হইয়া উঠিল। বটে, এত বড় স্পর্ধা! মেয়ে ছেলের পরে অত্যাচার! কালী পুলিশ কমিশনারকে এনে গুন্ডাগুলোকে যদি শায়েস্তা না করি তো আমার নাম টি সেনই নয়। চেঁচামেচি শুনিয়া মঞ্জুর মা আসিয়া উপস্থিত হইলেন। ব্যাপার শুনিয়া তিনি তো একেবারে কাঁদিয়াই আকুল। মঞ্জরীর মাথা বুকে লইয়া তিনি তাহার কপালে চুমা খাইলেন।
তারপর প্রদোষের দিকে চাহিয়া স্নেহসিক্ত কণ্ঠে বলিলেন, ও, তুমি না থাকলে আজ আমার মঞ্জুর যে কি হতো তা আমি ভাবতেও পারছি না বাবা। আর মেয়েও হয়েছেন তেমনি ধিঙ্গি, রোজই লেকে না গেলে পেটের ভাত আর হজম হয় না। তা যাবি, টু সিটার খানা না হয় নিয়ে যা, কি নেপালি চাকরটা সঙ্গে যাক, তা নয়, একা একা হেঁটে গিয়ে আদিক্ষেতা দেখানো চাই। হয়েছে তো এবার তেমনি শিক্ষা। বাপু, হাজার হোক মেয়ে ছেলের মতো থাক, তা নয় কলেজে পড়ছেন বলে একেবারে মাথা কিনে নিয়েছেন। সব বিষয়েই বেটা ছেলেদের সঙ্গে সমানভাবে টক্কর নিতে যান। প্রদোষ আর নয়নে চাহিয়া চাহিয়া মঞ্জুরির দুরবস্থা দেখিতেছিল, আর মুখ টিপিয়া টিপিয়া হাসিতেছিল। হঠাৎ তাহার জামার দিকে দৃষ্টি পড়ায় সেন গিন্নি সচকিত হইয়া উঠিলেন ও স্বামীর দিকে চাহিয়া বলিলেন, কি করছো তুমি? ফোন করো এক্ষুনি ডাক্তার দত্তকে, শিগগির এসে তিনি যেন ওর হাতে ওষুধ লাগিয়ে দিয়ে যান। আধ ঘন্টার মধ্যেই হাতে ব্যান্ডেজ বাঁধা হইয়া গেল। ট্রেতে চা, চপ ও মিষ্ট লইয়া মঞ্জুরি আসিয়া ঘরে ঢুকিল। সে কাপড় ছাড়িয়া ও হাত মুখ ধুইয়া আসিয়াছে। কচি দুর্বা ঘাসের রঙের শাড়িতে তাহার সমস্ত শরীর ঝলমল করিতেছে। তাহার দিকে চাহিয়া প্রদোষের আর আশা মিটিতেছিল না। চা খাইতে খাইতে মিস্টার সেন প্রদোষের সমস্ত খবর জানিয়া লইলেন। এত ভালোভাবে বিয়ে পাশ করিয়াও প্রদোষ যে সামান্য মাহিনার কেরানিগিরি করিতেছে, সে শুধু তাহার তেমন অভিভাবক কেহ নাই বলিয়া। মুরব্বীর জোর থাকিলে সে আর কোন 400-500 টাকার একটা পদ না পাইত। কথা প্রসঙ্গে মিস্টার সেন ইহাও জানিয়া লইলেন যে সুযোগ পাইলে বিলাত যাইবার তাহার কোনো আপত্তি আছে কিনা। আপত্তি? প্রদোষ মূর্খ নহে, এই বিলাত যাত্রার প্রস্তাব যে কি জন্য তাহা সে বুঝে। মিস্টার সেনের মতো একজন পদস্থ ব্যক্তি জামাতা তো আর জাতা লোকে হইতে পারে না। তাহার পক্ষে অন্তত বিলাত হইতে ফিরিয়া আসাটা একবার চাই। মঞ্জুরির যে স্বামী হইবে, সে বিলাত ফেরত না হইলে মঞ্জুরির সহিত তাহাকে মানাইবে কেন? না, প্রদোষ আর অত ভাবিতে পারে না। মঞ্জুরির কথা ভাবিতে গেলে তাহার শরীর ও মন যেন কি এক অপূর্ব অনুভূতিতে আচ্ছন্ন হইয়া আসে। মঞ্জুরি, মঞ্জু, মঞ্জুলা, কি সুন্দর নাম! সমগ্র জগতের মধ্যে ওই একমাত্র নাম যাহা তাহাকে যথার্থ মানায়। পরদিন সকালে মেসের চাকর হরিয়ার ডাকাডাকিতে ঘুম ভাঙিয়া গেলে প্রদোষ অনুভব করিল তাহার হাতে অসহ্য বেদনা হইয়াছে এবং সর্বশরীরও হইয়া উঠিয়াছে অত্যন্ত উত্তপ্ত। চাকরকে দিয়া সে নিকটবর্তী একজন পরিচিত ডাক্তারকে ডাকিয়া পাঠাইল। ডাক্তার আসিয়া দেখিয়া বলিলেন, জ্বর খুব বেশি হইয়াছে, হাতখানাও যেরূপ ফুলিয়া উঠিয়াছে, তাহাতে সেপটিক না হয়। প্রদোষের আর দেশে যাওয়া হইল না। মা হয়তো আশাপথ চাহিয়া বসিয়া আছেন। ছোট ভাই বোন দুইটি নূতন কাপড় পাইবার জন্য ব্যস্ত হইয়া বারে বারে হয়তো রাস্তার মোড়ে আসিয়া দাঁড়াইতেছে। প্রদোষের চোখে অশ্রুবিন্দু টলটল করিতে লাগিল। দুপুরের পর তাহার জ্বর আরো বাড়িল। ডাক্তার আবার দেখিয়া ঔষধ পরিবর্তন করিয়া দিয়া গেলেন। জ্বরের ঘোরে প্রদোষ সমস্ত দিন প্রায় অচেতনের মতো পড়িয়া রহিল। সন্ধ্যার পর যখন তাহার জ্ঞান হইল, তখন চারিদিকে বোধনের বাজনা বাজিয়া উঠিয়াছে। গত সন্ধ্যার স্মৃতি তাহার মনকে উচাটন করিয়া তুলিল। সেই মেয়েটি এখন কি করিতেছে? সমস্ত দিনের মধ্যে সে কি একবারও তাহার রক্ষাকর্তার কথা ভাবিয়াছে? যদি পদ্মপুকুর রোড ও রিচি রোডের মধ্যকার সমস্ত ব্যবধান ঘুচিয়া গিয়া প্রদোষের দৃষ্টি সেই বাংলো বাটির লতাকুঞ্জ পর্যন্ত প্রসারিত হইত, তাহা হইলে সে দেখিতে পাইত কল্যকার সেই সুবেশা তরুণীটি আরো মনোহর সাজে সুসজ্জিত হইয়া তাহার বাগদত্ত স্বামী তরুণ ব্যারিস্টার পেলব রায়ের বাহুবন্ধনের মধ্যে আবদ্ধ হইয়া হর্ষোৎফুল্ল দৃষ্টি তাহার মুখের উপর ন্যস্ত করিয়া রহিয়াছে। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে
আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।